নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, 14ই মে সকাল 10:15 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের হীরক রানী কলকাতা হাইকোর্টে হাজির, আইনজীবীর পোশাকে। এর আগেও সুপ্রিম কোর্টে তিনি গিয়ে সাড়ে সর্বনাশটি করেছিলেন। দিদিমণির সওয়াল এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলো সলভ করার দায়িত্ব বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে যায়। দিদিমণি তো নিজের ছায়াকে বিশ্বাস করেন না, তিনি মেগালোম্যানিয়াক, সব বোঝেন, সব সব সব। তো মাইক্রো অবজারভাররা ইয়ারোটা মিলে নিষ্পত্তি করছিল। 90 লাখের মধ্যে 5 লক্ষ ডিসপিউট হয়েছিল, কিন্তু 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের হাতে চলে গেল, তখন 27 লক্ষের বেশি নাম বাদ। বুঝতে পারছেন দিদিমণির কি অপরিসীম মহিমা? একেবারে পুরো জিনিসটাকে ঘেঁটে ঘ করে দিলেন। দিদিমণি অত্যন্ত প্রচার লোভী। উনি দেখছেন ফলাফল বেরোনোর পর সংবাদ মাধ্যমের মনোযোগ তার প্রতি কমে গেছে। নমো নমো করে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন। এখন নাকি 4টে থেকে 6টা নিজের বাড়ি সংলগ্ন দপ্তরে বসে থাকেন সবার সঙ্গে দেখা করবেন বলে। স্বাভাবিকভাবে উনি ক্ষমতার বৃত্ত থেকে সরে গেছেন। সংবাদ মাধ্যমেরও সেরকম আর তাগিদ নেই যে তার পাশে ঘুরঘুর করা। কিন্তু দিদিমণি তো নাছর বান্দা, ওনাকে ভেসে থাকতে হবে। হীরক রানী ভেসে থাকতে চাইছেন, আর উনি তো তেলে বেগুনে চলে উঠছেন। টিভি চ্যানেল খুললে, খবরের কাগজের পাতা উল্টালে, সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারীর ছবি, তার বক্তব্য ইত্যাদি, মানে প্রায় 95% স্পেস অকুপাই করে নিয়েছেন শুভেন্দু অধিকারী। দিদিমণি এটা কিছুতেই মানবেন না, তাই তিনি আবার নাটক করতে হাজির হয়েছেন। ঠিক যেমন সুপ্রিম কোর্টে নাটক করেছিলেন। আচ্ছা, সুপ্রিম কোর্টে আপনি সওয়াল করলেন, তাহলে বলতে পারতেন তো যে আইনজীবী যাদেরকে আমি নিযুক্ত করেছিলাম তাদের সার্ভিস আমি নিচ্ছি না, তারাও রইলেন, উনিও সওয়াল করলেন। এখন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে দ্বারস্থ হয়েছেন যে ভোট পরবর্তী হিংসা, 2000 তৃণমূল কর্মী সমর্থক আহত, 350-র বেশি পার্টি অফিস দখল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। সে তারা মামলা করতেই পারেন। আমরা তো সবসময় চাই যে রক্তপাতহীন নির্বাচন প্রক্রিয়া থাকুক। নির্বাচন প্রক্রিয়ার আগে থেকে গণনা পর্যন্ত রক্তপাতহীনই হয়েছে। পশ্চিমবঙ্গ এই নির্বাচন দেখেনি, তার জন্য কৃতিত্ব আমি দেব কমিশনের সিইও মনোজ আগরওয়াল এবং তখন রোল অবজারভার, বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, প্রাক্তন আইএস, অত্যন্ত কৃতি ছাত্র ডক্টর সুব্রত গুপ্তকে। তারা দুজনেই এখন বর্তমান প্রশাসনের অংশ, কিন্তু তারা অসাধ্য সাধনটি করেছিলেন। মানুষ উৎসবের মেজাজে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এবং 92-93% ভোট একেবারে নির্বিঘ্নে হলো। কেউ ট্যাফও করতে পারল না, কোনো দুষ্কৃতির চোখ রাঙানি সহ্য করতে হলো না। ফলতাতে চোখ রাঙিয়েছিল, কমিশন নির্বাচনটাই বাতিল করেছে। এবার দেখবেন কি সুন্দর নির্বাচন হবে, জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে ইভিএমে। কিন্তু ভোট পরবর্তী বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ঘটেছে। সেখানে শুধু তৃণমূল আক্রান্ত হয়েছে তা না, বিজেপিও আক্রান্ত হয়েছে, তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও। এই যে দিলীপ মণ্ডল, সে তো হুমকি দিয়েছে বিজেপিকে। অনেক জায়গায় এরকমই হচ্ছে। কিন্তু আমরা যারা সমাজ জীবনে শান্তি, সুস্থিতি, নিরাপত্তা চাই, তারা কোনো ধরনের রাজনৈতিক হিংসাকে সমর্থন করি না। এবং নতুন প্রশাসন কিন্তু বারবার করে বলছে যে এগুলো করা যাবে না। শ্রমিকবাবু, বিজেপি রাজ্য সভাপতি, বারবার করে বলছেন। আর শুনুন, তৃণমূলের এত অন্তর্দ্বন্দ্ব, এই যে পালাবদল হলো, কিছু লোক রাতারাতি বিজেপির ঝান্ডা ধরে নিয়ে তারা তাদের পুরনো অঙ্ক মেলাচ্ছে, পুরনো হিসাব কষে নিচ্ছে। বিজেপির ঝান্ডা নিয়ে
আগে যে দলটা করতো সেই দলের বিক্ষুব্ধ গোষ্ঠী উপর রাখছিল, সেই ঝাল মেটাচ্ছে। এটাই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে। হাতে বিজেপির ঝান্ডা, আসলে তৃণমূল। ক্ষমতার পরিবর্তন হয়েছে বলে রাতে বিজেপির ঝান্ডা ধরে নিয়ে পুরনো দলের অন্য গোষ্ঠীর সঙ্গে যে ঝামেলা ছিল তার হিসাব করছে। এটাই তো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দিয়েছেন, তারা বার্তা দিয়েছেন প্রশাসন সক্রিয় আছে, কেন্দ্রীয় বাহিনী আছে বলে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 2021 সালে ফলাফল ঘোষণার পরে কি হয়েছিল বাংলার ছবি? তৃণমূলের মানে কোনো মুখ আছে এইসব নিয়ে কথা বলা? খাস কলকাতায় অভিজিৎ সরকার বলে একটা ছেলেকে নৃশংসভাবে খুন করা হলো। কত মাতৃশক্তি লাঞ্ছিত হলেন, এগুলো তো আমরা জানি। বিচার হয়েছে? হয়নি। পরেশ পাল, তার কোনো বিচার হয়েছে? ফুলবাগান থানার একটা ওসি ছিল, তার কোনো বিচার হয়েছে? এরকম অনেক ঘটনা আছে। আসলে দিদিমণি স্ক্রিন শেয়ার করতে চাইছেন, কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠেন। প্রথম কথা, ওনার ধারণাই ছিল না যে এভাবে ওনাকে 14 তলা থেকে ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গের জনতা তাড়িয়ে দেবে, ভাবতেই পারেননি। এই ভোটটা যে পশ্চিমবঙ্গের মানুষ কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের চুরি ডাকাতির সাম্রাজ্যের বিরুদ্ধে গণভোট ছিল, এটা দিদিমণি স্পিন ডক্টররা আন্দাজি করতে পারেনি। দিদিমণির পূর্বতন জমানায় যেভাবে তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করেছে ইভিএম এর মাধ্যমে, তাই তো এই ফলাফল। দিদিমণি আঁচই করতে পারেননি, তার স্পিন ডক্টরসরা বুঝতেই পারেননি। নিজে হারলেন ভবানীপুরে, ডাকি সহ বিসর্জন হলো, দলটাই তো উঠে যাবে। 13ই মে বিধানসভায় তো দেখলাম প্রবীণ নেতা সমর মুখোপাধ্যায় শুভেন্দুবাবুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, আকরুজ্জামান, নিয়ামত শেখ, আরো অনেকে, ইমানি বিশ্বাস শুভেন্দুবাবুকে শুভেচ্ছা জানালেন। অনেকে সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেন্দুবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন। সব তৃণমূলের নেতা, এরা তো বিধায়ক, আমি তো সাক্ষী, আমি তো ছিলাম বিধানসভায়। দিদিমণি এসব সহ্য করতে পারছে না। কি শুভেন্দু, সব লাইমলাইট শুভেন্দুর উপর, আমি আঙুল চুষবো? তাই 14ই মে 10টা 15 হাইকোর্টে চলে গেছেন আইনজীবী হিসাবে। ওই একটা অপটিক্স তৈরি করা, দেখো আমি আছি, আমাকে ভুলে যেও না। সংবাদ মাধ্যম প্লিজ আমার কাছেও এসো, আমি তো এখনো আছি, আমি তো অবসর নিইনি। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এইসব কারণের জন্যই গেছেন। হীরক রানী ভেসে থাকতে চাইছে, অন্তত মিডিয়ায়। তার রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব আগামী দেখবেন 6 মাস পরে কি অবস্থাটা দাঁড়ায়। তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই পশ্চিমবঙ্গে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন, প্রকাশ করতে পারছেন। নির্বাচিত বিধায়করাও নানা রকম অ্যাভিনিউ খুঁজছেন, কিভাবে কি করা যায়। চুপ করে বসে আছেন। অনেকে কংগ্রেসে যোগ দেবেন, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিটা আগামী দিনে না, এখানে আঞ্চলিক দল আর থাকবে না। বিজেপি সর্বভারতীয় দল, প্রতিপক্ষ হিসাবে উঠে আসবে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে বিসর্জন হয়ে গেছে। যেটুকু ঔপচারিকতা বাকি আছে সেটাও আগামী 6 মাসের মধ্যে হয়ে যাবে। তাই ডেসপারেট হীরক রানী ভেসে থাকতে চাইছেন টেলিভিশনের পর্দায়। একবার তাকে তো দেখাবে যে তিনি আদালত চত্বরে সওয়াল করছেন আইনজীবীর পোশাকে, দিলছোড়া দূরত্বে বিধানসভা, মুখ্যমন্ত্রী আছেন, শপথ হচ্ছে। যদি টেলিভিশন চ্যানেল 2 উইন্ডো করে, ওটাই দিদিমণি লাভ, তাতেই তিনি আত্মসন্তুষ্ট হবেন। আমি ভেসে আছি টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে আমি ভেসে আছি। এইটুকু এনশিওর করার জন্যই 14ই মে 7 সকালে উকিলের পোশাক পরে
কলকাতা হাইকোর্ট চত্বরে গিয়েছেন হীরক রানী। শুভেন্দু সঠিকভাবে বলেছেন, এইসব বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। তার সামনে প্রচুর চ্যালেঞ্জ, প্রচুর কাজ, সেসব নিয়েই তিনি ভাববেন। হীরক রানীর নাটকবাজি নিয়ে ভাবলে নতুন সরকারের পক্ষে কাজে মনোনিবেশ করা সম্ভব হবে না। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।